আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল ফাইসাল। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান তিন বাহিনীর প্রধান। খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন জামায়াত আমির। সহিংসতার আশঙ্কায় যারা ভোট দিতে পারেননি তাদের আনায় নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ মনে করে ইইউ। ইসির প্রস্তুতিতে সন্তোষ। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড 2025-এ ভূষিত 11 ব্যক্তি ও প্রতিষ্ঠান। কৃষিতে অবদানের জন্য সেরাদের সেরা নির্বাচিত। এবং চামড়া শিল্পের বর্জ্য তৈরি করছে বিপুল অর্থনৈতিক সম্ভাবনা, কাজে লাগাতে সচেতনতা ও কার্যকর পরিকল্পনার তাগিদ। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার ও চিকিৎসার খোঁজ খবর নিতে মঙ্গলবার রাতে এভারকেয়ার হাসপাতালে যান তিন বাহিনী প্রধান। এরপর হাসপাতালে গিয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ খবর নিয়ে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি। সাদি মাহমুদের রিপোর্ট। দেশের একদল বিশেষজ্ঞ চিকিৎসক, যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতাল এবং লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে এভারকেয়ার হাসপাতালে চলছে বেগম খালেদা জিয়ার চিকিৎসা। তার শারীরিক অবস্থা নিয়ে নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মাঝেও উৎকণ্ঠা কাজ করছে। বরাবরের মতোই হাসপাতালের সামনে ভিড় নেতাকর্মীদের। বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। পরে বিএনপি চেয়ারপারসনের খোঁজ নিতে যান জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সারা দুনিয়ার মানুষের সাথে আমরাও দোয়া করি আল্লাহ তাআলা উনাকে সুস্থতার নিয়ামত দান করুন, আমিন। তিনি সুস্থ হয়ে আবার ফিরে আসেন এবং জাতির খেদমতে বাকি জিন্দগিটা উনি যাতে কাটাতে পারেন সেই দোয়া করি। উনি এখনও যেহেতু আলহামদুলিল্লাহ সারভাইভ করছেন, আমরা আশা রাখি, আমরা দোয়া করি উনি সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ। এমন পরিস্থিতিতে বেগম জিয়ার পরিবারকে ধৈর্য ধারণের কথা বলেন জামায়াতের আমির। সুস্থতাও আল্লাহর নিয়ামত, অসুস্থতাও আল্লাহর নিয়ামত। এই ক্ষেত্রে তার আপনজন যারা আছেন, বিশেষ করে তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, তাদের জন্য এই পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা বড় কঠিন। আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি তারা যেন ধৈর্যের সাথে এই পরিস্থিতি মোকাবেলা করতে পারেন এবং আল্লাহর উপর তারাও যেন পূর্ণ ভরসা করতে পারেন। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। গত 23 নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি পারিবারিক ও তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে কেন তারেক রহমান ট্রাভেল ভিসা দেওয়া হবে তা জানা নেই তাঁর। রাজধানীর একটি হোটেলে ফিউচার বাংলাদেশের চ্যালেঞ্জ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, মানুষের আস্থা নিয়েই বিএনপি রাজনীতি করে। আগামী নির্বাচনে চলমান পরিস্থিতি কোনো প্রভাব ফেলবে না, তা দেশের মানুষ সুযোগ পেলেই প্রমাণ করবে। এটা ওনার পরিবার, ওনার মা, ওনাদের মধ্যে ওনার মায়ের প্রতি ভালোবাসা, ওনাদের পারিবারিক সিদ্ধান্ত, এগুলো একান্ত ওনাদের নীতি। এই বিষয়ে আলোচনা করে কোনো লাভ নাই। এটা ওনার কবে আসবেন, ম্যাডাম অসুস্থ, সুতরাং সব মিলিয়ে ওনারা যেটা করবেন সেটা ওনাদের পারিবারিক সিদ্ধান্ত। রাজনীতি এত সহজে প্রভাব পড়ার কোনো বিষয় নেই। বিএনপি একটি সবচেয়ে জনপ্রিয় দল, মানুষের আস্থা নিয়ে রাজনীতি করে। বাংলাদেশের মানুষের আস্থা বিএনপির নেতৃত্ব, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এবং জিয়া রহমান সাহেবের উপর যে আস্থা আছে, এটা বাংলাদেশের মানুষ যখনই সুযোগ পেয়েছে তখনই প্রমাণ করেছে, ইনশাআল্লাহ আগামী দিনও প্রমাণ করবে। এবার জাতীয় সংসদ নির্বাচন 2026।
বিগত সময়ে ভোটে অনিয়ম সহ সহিংসতার আশঙ্কায় যারা ভোট দিতে পারেননি তাদের ভোটে আনায় নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ বলে মনে করে ইউরোপীয় ইউনিয়ন। সকালে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের 4 সদস্যের প্রতিনিধি দল। পরে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, নির্বাচন নিয়ে ইসির প্রস্তুতি সন্তোষজনক। তিনি আরও বলেন, এবার বড় পরিসরে পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। মাইকেল মিলার বলেন, গণভোটের প্রক্রিয়া নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন থাকলেও ইসির পর্যাপ্ত প্রস্তুতি আছে বলে মনে করেন তিনি। গণতান্ত্রিক অগ্রযাত্রায় আস্থা ফেরানোর চ্যালেঞ্জ বাংলাদেশের রয়েছে বলে মনে করে ইইউ। Generation of citizens who did not take part in previous polls, either because they rejected the polls themselves because they knew they would not be free and fair, or they feared that the act of voting would be accompanied by violence. So you have a whole generation of individuals, and maybe more, who have never cast their vote. That will be a challenge. ভোট নিয়ে আলোচনা এখন সারা দেশে। নানান বয়সী নানান পেশার মানুষ নির্বাচনে কি ভাবছেন সেটা জানতে সারা দেশে ঘুরে বেড়াচ্ছে চ্যানেল আইয়ের ক্যামেরা। আজ জানবো নির্বাচন নিয়ে জামালপুরের ভোটারদের কথা। সমস্ত সংকটগুলোকে যিনি আন্তরিকভাবে মনে প্রাণে নিরসন করতে পারবেন এবং সৎ, যোগ্য, দেশপ্রেমিক, ভালো মানুষের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে চাই জামালপুর থেকে। সাম্প্রদায়িক সম্প্রীতি সহ আমাদের ভ্রাতৃত্ববোধ এবং সংঘাত সংঘর্ষবিহীন শান্তিপূর্ণ একটি সমাজের উদ্যোগ গ্রহণ করবেন এরকম জনপ্রতিনিধি আমরা চাই। এবারে নির্বাচনটা আমরা সবাই জনগণ এবং আমাদের এলাকাবাসী সবাই যেন সুষ্ঠু ভোট প্রদান করতে পারি, আর নিজ নিজ ভোটগুলা নিজ নিজ ইউনিয়নে এবং কেন্দ্রে যায় সেরা সুষ্ঠুভাবে যেন আমরা ভোটটা প্রদান করতে পারি। এই হিসেবে আমরা এই সরকারের কাছে আবেদন করতেছি এরকম সুষ্ঠুভাবে যেন আমাদের নাগরিক অধিকারটা আমরা পেয়ে থাকি, যার দ্বারা স্কুল, কলেজ, রাস্তাঘাট সবকিছু উন্নত থেকে উন্নততর হবে। সাধারণ গরিব মেহনতি মানুষ যেন ওদের ন্যায্য অধিকার ফিরে পায় এমন একটা সরকার আমরা এই জামালপুর পক্ষ থেকে সবার কাছে বা দেশবাসীর কাছে বা জাতীয় পর্যায়ে যে নেতাগুলি থাকবে তাদের কাছে আমাদের এটাই সবচেয়ে বড় চাপ। বিগত দিনের যত নির্বাচন হয়েছে সম্পূর্ণ নির্বাচনের মধ্যে কারচুপি, দুর্নীতিবাজ এবং দখলদারেরা এ যাবত বাংলাদেশ হওয়ার পর থেকে রাজত্ব করে আসছে। এবার আমরা যোগ্য নেতৃত্ব চাই এবং সৎ মানুষের শাসন চাই। শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারি, যারে ডাকলেই সবসময় কাছে পাওয়া যায় এবং জনগণের খেদমতের জন্য আগে আছে এরকম একটা সৎ যোগ্য আমরা প্রার্থী চাই। এবার অন্যান্য সংবাদ। স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড পেলেন 11 ব্যক্তি ও প্রতিষ্ঠান। কৃষিতে অবদান রাখায় 500 প্রতিযোগীর মধ্যে বাছাই করে নির্বাচিতদের হাতে সম্মাননা তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। অর্থনীতিতে কৃষির অবদান কমলেও কৃষি এবং কৃষক মোটেও অপ্রাসঙ্গিক নন মন্তব্য করে গভর্নর বলেন, কৃষিতে মাত্র 2% ঋণ যায়, এটি গ্রহণযোগ্য নয়। রিজভি নেওয়াজের রিপোর্ট। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং চ্যানেল আইয়ের উদ্যোগে কৃষি এবং কৃষককে সম্মানিত করার যৌথ পথ চলার 10 বছর। সেই থেকে প্রতি বছর আয়োজনটির কলেবর কেবল বাড়ছেই। নতুন নতুন বিষয় যুক্ত হচ্ছে, বাড়ছে পুরস্কারের পরিসর। সেই ধারাবাহিকতায় এবারও 11 কৃতি জন এবং প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান। দশম আয়োজনের প্রেক্ষাপট তুলে ধরেন আয়োজকরা। আমরা এই বছরে 1 দশক সম্পূর্ণ করছি এই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের। এই শুধুমাত্র 10 বছর হচ্ছে না, আমাদের এই বছরই কোইন্সিডেন্টালি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের 120 বছরও সম্পূর্ণ হচ্ছে। সো এটা এই বছরটা খুবই স্পেশাল। এই মোমেন্টে আমরা আসলে আমাদের ফরিদ রেজা ভাইকে মিস করছি। উনি এবং সিরাজ ভাই এবং ওনার টিম মিলে আমাদেরকে এই যে
আজকে যে আমরা চ্যানেল আই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অ্যাগ্রো অ্যাওয়ার্ডের যে আয়োজনটা, সেটার আজকে এই পর্যন্ত যে ব্যাপ্তি এসছে, সেটা কিন্তু ওনাদের সাহায্য ছাড়া কোনো মতেই হতো না। আপনি যে ছোট কৃষি যন্ত্র দেন, ওই পয়সায় আপনি যে 35 লাখ টাকা একটা মেশিনের দাম কম্বাইন্ড হারভেস্টারের, তার মানে 70% হাওড় এলাকার জন্য এবং হিলির জন্য 50% যদি ভর্তুকি দেন, ওই মেশিনটার দাম কত হয়। অথচ এই টাকাটা যদি ছোট ছোট মেশিনে দেওয়া হয়, তাহলে প্রত্যেকটা কৃষক যাতে এই মেশিনটা এনজয় করতে পারে, তাহলে এগ্রিকালচার ডেভেলপমেন্টটা একটা হঠাৎ করেই একটা বুস্ট করবে, উপরে উঠবে। এটা একদম অবধারিত। সম্মাননা পাওয়া মানুষগুলোর অর্জনের গল্প ছুঁয়ে গেছে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের রূপসী বাংলা বলরুমের উপস্থিত সকলকে। HLNI অথবা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ। এই যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটা আমাদের মতো বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য একটা বড় অনুপ্রেরণা হবে এবং তাদের আগামী পথ দেখার একটা বড় একটা ভূমিকা পালন করবে। অর্থনীতিতে অবদানের তুলনায় কৃষিখাত সরকারের আরও মনোযোগ পেতে পারে বললেন গভর্নর। ক্রপ অ্যান্ড নন ক্রপ এগ্রিকালচার বিল দিয়ে সেখানে কেন 2% কৃষক পাবে? তো ন্যাচারালি এই জিনিসটা আমাদের দেখতে হবে। আমরা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একটা স্টাডি নিচ্ছি যে কিভাবে এই জিনিসটাকে অন্ততপক্ষে বাড়িয়ে 8-10% নেওয়া যায়, সেটা চেষ্টা করতে হবে এবং এটাকে নিতে হবে একটা সাস্টেনেবল ওয়েতে। 2014 সাল থেকে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড চালু হয়েছে। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। দীর্ঘদিনের দূষণের তকমা কাটিয়ে আধুনিক ব্যবস্থাপনায় চামড়া শিল্পের বর্জ্য শুধু সম্পদেই পরিণত হচ্ছে না, তৈরি হচ্ছে বিপুল অর্থনৈতিক সম্ভাবনা। চামড়ার ক্রোম সেভিং ডাস্ট থেকে ইন্ডাস্ট্রিয়াল প্রোটিন উৎপাদনের পাশাপাশি কাঁচা চামড়ার টুকরো থেকে তৈরি হচ্ছে জেলেটিন ও ক্যাপসুল কাভার। সাভারের ট্যানারি শিল্পাঞ্চলের প্রকৃত জীবন ফাউন্ডেশন আয়োজিত চামড়া শিল্পে পরিবেশগত প্রভাব ও অধিকার বিষয়ক অনুষ্ঠানে চামড়া উপজাতের সম্ভাবনা কাজে লাগাতে সচেতনতা ও কার্যকর পরিকল্পনার কথা উঠে আসে। আব্দুল করিমের ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। পথ চলার 8 দশক পেরোলেও পরিকল্পিত ব্যবস্থাপনার অভাবে ধুঁকছে বাংলাদেশের চামড়া শিল্প। বিপুল সম্ভাবনার বিপরীতে জাতীয় অর্থনীতিতে নেই কাঙ্ক্ষিত ফলাফল। উল্টো বর্জ্য অব্যবস্থাপনায় মাটি, পানি ও বায়ু দূষণের পাশাপাশি ক্ষতিকর প্রভাব ফেলছে জনস্বাস্থ্যে। সময়ের পরিক্রমায় চামড়া শিল্পকে ঘিরে সংকট যখন আরও ঘনীভূত হচ্ছে, তখন বর্জ্য থেকে জিলেটিন, শিল্প প্রোটিন পাউডার ও ক্যাপসুল কভার সহ চামড়া উপজাত পণ্য দেখাচ্ছে আশার আলো। সাভারের ট্যানারি শিল্পাঞ্চলে চামড়া শিল্পের পরিবেশগত প্রভাব ও অধিকার বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠানে উঠে আসে সম্ভাবনার বার্তা। সেবিনের যে বসিটা নিয়ে একটা কাজে লাগাইতেছে, কাঠিং নিয়ে কাজে লাগাইতেছে, এটা যদি হয় তা তো আমাদের এই যে ডাম্পিংয়ের যে কাজটা, এটা কিন্তু আমাদের লাগে না। মালিক শ্রমিক মিলেই আমাদের এই পরিবেশ কিভাবে টিকে রাখতে হয়, এটা চেষ্টা করতে হবে। সব কিছুতে একবারে সম্ভব হইব না, এটা আস্তে আস্তে অনেক পরিবর্তন আসবে আমাদের। বিশেষজ্ঞরা বলছেন, সমন্বিত পদক্ষেপে চামড়া শিল্প যেমন এগোবে, তেমনই আসবে অর্থনৈতিক সমৃদ্ধি। 85,000 থেকে 90,000 মেট্রিক টন আমাদের বছরে এই সলিড ওয়েস্ট আমার ডাম্পিং রেটে পড়ে। আপনি এটা যদি কাজে লাগাতে পারেন, এখান থেকে 1.5 থেকে 2,000 কোটি টাকা আপনার গভর্নমেন্ট খাতে আসবে। পরিবেশ ভালো থাকবে, আবার টাকাও পাবো। আমাদেরকে চিন্তা করতে হবে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। সম্প্রতি ক্রোম শেভিং ডাস্ট থেকে নবীনগরে একটা বড় ফ্যাক্টরি করছি চায়না ইনভেস্টে। আমাদের টোটাল 8,700 মেট্রিক টনের মতো ক্রোম শেভিং ডাস্ট উৎপাদন হয় বছরে। এরা পুরোটাই নিবে, তারা এখান থেকে প্রোটিন পাউডার বানাবে। এটা ছাড়া আরও 6টা প্রতিষ্ঠানকে পারমিশন দিয়েছি কাঁচা চামড়া টুকরো এক্সপোর্টের জন্য। বিল্ডিং আ সাস্টেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও সলিডার সুইসের তত্ত্বাবধানে আয়োজনের সহযোগী প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, সবুজের অভিযান ফাউন্ডেশন, ওশি ফাউন্ডেশন, বিলস এবং গণস্বাস্থ্য কেন্দ্র। আফরোজা হাসি, চ্যানেল আই, সাভার। এবার বিজয়ের মাস ডিসেম্বর। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীর আক্রমণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1971-এর 3রা ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আকাশপথে মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্বের আক্রমণের সূচনা করেন ক্লিও ফ্লাইটের সদস্যরা।
তৎকালীন স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদের নেতৃত্বে কিলো ফ্লাইটের সদস্যরা সফলভাবে আক্রমণ করেন নারায়ণগঞ্জের গদুনাইল তেলের ডিপো এবং চট্টগ্রামের তেলের ডিপোতে। বাংলাদেশে পাকিস্তান বিমান বাহিনীর উড্ডয়ন ক্ষমতা অকার্যকর করে দেওয়া হয়, ত্বরান্বিত হয় চূড়ান্ত বিজয়। ওবায়দুল রশিদের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে 1971-এর 28 সেপ্টেম্বর ভারতের নাগাল্যান্ডের বিমান ঘাঁটিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উপপ্রধান একে খন্দকারের নামানুসারে গঠন করা হয় বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম কিলো ফ্লাইট। 10 জন পাইলট, 67 জন টেকনিশিয়ান, একটি অ্যালোয়েট 3 হেলিকপ্টার, একটি অর্টার ও একটি DC-3 ডাকোটা উড়োজাহাজ নিয়ে যার যাত্রা শুরু। প্রশিক্ষণ চলে 2 মাস। কিলো ফ্লাইটের নেতৃত্ব দেন সেই সময়ের স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ। তখন আমি চট্টগ্রামের গেরিলা ফোর্সের অপারেশন কমান্ডার ছিলাম এবং তাই যোগ দিতে কিছু দেরি হয়েছিল। আমার কিছু পূর্ব অভিজ্ঞতা ছিল হেলিকপ্টার ফ্লাইংয়ে এবং DC-3-রও কিছু পূর্ব অভিজ্ঞতা ভিত্তিক পাইলট ছিলেন। তাতে আমাদের প্রশিক্ষণটা বেশ সুন্দরভাবে শুরু করা গেছিল। আমার প্রথম কাজ ছিল এনাদের সবাইকে একত্রিত করে নতুন আঙ্গিকে আমরা বিমান বাহিনী হিসাবে গড়ে তোলা। এটা প্রথম দিকে একটু কষ্টদায়ক ছিল, কিন্তু তাদের মনোবল এত বেশি ছিল। সবাই, যে ব্যক্তিরা কোনোদিন ওই ধরনের এয়ারক্রাফট দেখেও নেই, তারাও অতি সুন্দরভাবে অতি সহজে ট্রেনিং প্রাপ্ত হলেন। 3রা ডিসেম্বর 1971 বাংলাদেশ বিমান বাহিনীর সবচেয়ে গৌরবের দিন, যেদিন ভারতের কৈলাসহর বিমান ঘাঁটি থেকে মধ্যরাতে অত্যন্ত সাহসিকতার সাথে বাংলার আকাশসীমায় প্রবেশ করে সফল অভিযান পরিচালনা করেন কিলো ফ্লাইটের সদস্যরা। স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদের নেতৃত্বে সেই অভিযানে অংশ নেয় একটি অ্যালোয়েট হেলিকপ্টার এবং একটি অর্টার প্লেন। ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম ও ক্যাপ্টেন আকরাম অর্টার প্লেন থেকে রকেট ছুড়ে চট্টগ্রাম তেল ডিপো ধ্বংস করে দেন। অ্যালোয়েট হেলিকপ্টার থেকে নারায়ণগঞ্জের গদনাইল তেলের ডিপোতে সফল আঘাত হানেন স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ ও ফ্লাইট লেফটেন্যান্ট বদরুল আলম। যে শকটা আমি গ্রাউন্ড ফোর্স হিসেবে দিয়েছিলাম চিটাগং পাওয়ার স্টেশন অ্যাটাক করে, ঠিক একই ধরনের একটা জিনিস এসছে যে আমাদের এখন এয়ারফোর্স আছে। ওই শকটাই তাদের কাছে সবচেয়ে বেশি ডিসহার্টনিং ছিল, এবার মরাল স্ট্রেংথ হিসাবে, এবং আমাদের জন্য খুবই একটা ভালো কাজ হয়েছিল। সবাই খুব খুশি যে আমাদের এয়ারফোর্স, আমাদের বলতে বাংলাদেশ এয়ারফোর্স ওয়াজ দি ফার্স্ট টু স্ট্রাইক অ্যান্ড স্টার্ট দি ওয়ার। এটা আমাদের জন্য খুব গর্বের বিষয়। প্রথম সফল অভিযানের পর মুক্তিযুদ্ধকালীন সময়ে অর্ধশতাধিক সফল অভিযান পরিচালনা করেন কিলো ফ্লাইটের সদস্যরা। প্রথমেই কেন ফিউল ডাম্পটা, যাতে তাদের প্লেন চলাবার রসদটা আমরা বন্ধ করে দিই, আর এর এফেক্টটা আমরা 2 দিনের ভেতরে পেয়ে গেলাম। 2 দিনের ভেতরে তাদের জাহাজ চালানো বন্ধ করে দিতে হলো। সিলেট, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, মৌলভীবাজার, দক্ষিণ দিকে লাকসাম, আখাউড়া থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত প্রায় সব জায়গায় আমরা একটার পর একটা অ্যাটাক শুরু করলাম। বিমান বাহিনীর একের পর এক সফল আক্রমণ অনেকটা ত্বরান্বিত করে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়। ওবায়দুল রশিদ, চ্যানেল আই। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে থাকছে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজও জিতল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে তানজিদ তামিমের হাফ সেঞ্চুরিতে টাইগারদের 8 উইকেটের জয়। সংবাদে আবার আমন্ত্রণ। পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান পুরোপুরি সুস্থ আছেন, তবে তাকে মানসিক নির্যাতন করা হচ্ছে বলে জানিয়েছেন তাঁর বোন উজমা খান।
মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা জানান তিনি। উজমা খান বলেন, সারাদিন তার ভাইকে ছোট্ট একটি সেলে আটকে রাখা হয় এবং খুব অল্প সময়ের জন্য বাইরে যেতে দেওয়া হয়। ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকেও মানসিক নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। গত মাসে ইমরান খানের 3 বোন তাদের ভাইয়ের সাথে দেখা করতে চাওয়ায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে লাঞ্ছিত হন। এরপরই ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে দলের নেতাকর্মী ও পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। এমনকি দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমরান খান কারাগারে মারা গেছেন বলে গুজবও ছড়িয়ে পড়ে। তাই তার সাথে সাক্ষাতের দাবিতে গত কয়েকদিন ধরে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছেন পিটিআইয়ের নেতাকর্মীরা। মঙ্গলবার পিটিআইয়ের বিক্ষোভ ঘিরে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে 144 ধারা জারি করা হয়। এবারে কৃষি সংবাদ। বরগুনায় এবার আমন ধানের ভালো ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া, সময়মতো বৃষ্টিপাত ও রোগবালাই কম থাকায় ধানের উৎপাদন হয়েছে দ্বিগুণ। ন্যায্য মূল্য পেলে ঘুরে দাঁড়ানোর আশা করছে কৃষক। বরগুনা সংবাদদাতার তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। বরগুনায় বিস্তীর্ণ মাঠ জুড়ে এবার আমনের বাম্পার ফলন। মৌসুমের শুরুতে কিছুটা আবহাওয়াজনিত শঙ্কা ছিল, তবে শেষ দিকে অনুকূল আবহাওয়া ও কৃষকের প্রচেষ্টায় উৎপাদন ভালো হয়েছে। ফসলের মূল্য কম হয় তাহলে তো আমাদের বাঁচতে থাকতে কষ্ট হবে এবং চাষাবাদের উপরে আমাদের অনীহা এসে যাবে। কৃষি অফিসার আমাদের জায়গায় আসে না। গেলবার চেয়ে এবছর ফসল ভালো, ধানও ভালো হয়েছে। যদি সরকার কেনে দাম ভালো থাকে তা আমরাও লাভবান হব। কৃষি অফিসার এই পরামর্শ দেয় নাই বা আমাগুলোকে দেখাও করে নাই। আগের থেকে পোক বেশি, ওষুধের দাম বেশি, ওষুধে কাজ ভালো করতে চায় না। কৃষি বিভাগ বলছে আবহাওয়া ভালো থাকায় এই মৌসুমে আমনের ভালো ফলন হয়েছে। আমরা এবছর মাঠের যে অবস্থা, আমরা সার্বক্ষণিক আমাদের কৃষি সম্প্রসারণ দপ্তর মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী সকলের নিবিড় তত্ত্বাবধানে এবং আধুনিক পদ্ধতি শিখানোর ফলে এবং উন্নত টেকনোলজি এবং সারের সুষ্ঠু ব্যবহার এবং সারের কোনো সংকট ছিল না, আমাদের সব প্রাকৃতিক আমাদের পক্ষে ছিল। সব কিছু মিলে আমরা আশা করি মাঠে যে ধানের অবস্থা, ধানের বছর বাম্পার ফলন হবে আমরা আশা করি। জেলা কৃষি অফিসের তথ্য মতে এবার 99,195 হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। হাল আমলেও উন্নত স্বাস্থ্যসেবা বঞ্চিত নোয়াখালীর হাতিয়াবাসী। দ্বীপের লাখো মানুষের চিকিৎসা সেবায় একমাত্র ভরসা 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় জটিল ও সংকটাপন্ন রোগীদের যেতে হয় জেলা শহরে, আর রোগী পরিবহনের নৌ অ্যাম্বুলেন্স বিকল থাকায় ভোগান্তিতে দ্বীপবাসী। জীবন রক্ষায় তাই দ্রুত নৌ অ্যাম্বুলেন্স সচলের দাবি ভুক্তভোগীদের। আলাউদ্দিন শিবলুর তথ্য ও ভিডিওচিত্রে মোশাহিদুর রানীর রিপোর্ট। দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া। নদীবেষ্টিত উপকূলীয় এই জনপদে প্রায় 7.5 লাখ মানুষের বসবাস। চিকিৎসা সেবার অপর্যাপ্ততা আর দুর্গম যাতায়াত ব্যবস্থায় পথেই প্রাণ হারান দ্বীপের অন্তঃসত্ত্বা নারীসহ শিশু, হৃদরোগী, জটিল ও দুর্ঘটনার শিকার অনেক রোগী। এমন বাস্তবতায় দুটি নৌ অ্যাম্বুলেন্স চালু হলেও কয়েক মাসে বিকল সেগুলো। দ্বীপবাসীর যাপিত জীবনে আবারও সেই অনিশ্চয়তার স্রোত। রোগী যদি বিভিন্ন অবস্থা খারাপ দেখা দেয় তখন এদেরকে কাঠের নৌকায় তোলা অনেক কষ্টকর হয়, নৌকা পাওয়া যায় না। অনেক দিন যাবত এখানে পড়ে রয়েছে ময়লার ভিতরে, কোনো ব্যবহার হচ্ছে না। এখন আমাদের জরুরিভাবে নৌ অ্যাম্বুলেন্স প্রয়োজন। রাত দিন যখন একটা সরকারি নৌ অ্যাম্বুলেন্স থাকে তখন জনগণের উপকার হবে। হাসপাতালটাকে সব মেশিনপত্র, ডাক্তার সব কিছু মিলে যাতে আমাদের রোগীদের সেবা ভালো মতো আমরা পাই, সেই ব্যবস্থাটা আমাদের জন্য করা হোক। নানা সংকটে সহসায় নৌ অ্যাম্বুলেন্স সচল সম্ভব হচ্ছে না বলছেন সংশ্লিষ্টরা। প্রজেক্টটা আপাতত নাই, এখন এটা আমাদের হয়তো অন্য প্রজেক্টের মাধ্যমে কিংবা আমাদের এসিডি ইঞ্জিনিয়ারের মাধ্যমে কিংবা আমাদের প্রশাসন ইউনো অফিসের কোনো প্রশাসনিকের যদি কোনো বিকল্প কোনো রাস্তা থাকে তাহলে হয়তো আমরা নৌ অ্যাম্বুলেন্সটা ঠিক করে আশা রেখে দিতে পারব। নাগরিকের মৌলিক চাহিদা ও জীবনের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত নৌ অ্যাম্বুলেন্স সচলের দাবি হাতিয়াবাসীর। মোশাহিদ রানী, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।
এরই সাথে শেষ করছি এখনকার সংবাদ। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান 3 বাহিনীর প্রধান। খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন জামায়াত আমির। সহিংসতার আশঙ্কায় যারা ভোট দিতে পারেননি তাদের আনায় নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ মনে করে ইইউ। ইসির প্রস্তুতিতে সন্তোষ। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড 2025-এ ভূষিত 11 ব্যক্তি ও প্রতিষ্ঠান। কৃষিতে অবদানের জন্য সেরাদের সেরা নির্বাচিত। এবং চামড়া শিল্পের বর্জ্য তৈরি করছে বিপুল অর্থনৈতিক সম্ভাবনা, কাজে লাগাতে সচেতনতা ও কার্যকর পরিকল্পনার তাগিদ। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।